ওয়েলকাম ছাত্রছাত্রীরা। আজকে আমাদের শিক্ষামূলক চ্যানেল অগ্রণীর পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের অন্তর্গত সাহিত্য সঞ্চয়ন বইয়ের চতুর্থ পাঠ আকাশে সাতটি তারা কবিতাটা পড়ছি। তোমরা বইটা খুলে বসো। আকাশে সাতটি তারা কবিতাটি জীবনানন্দ দাশের লেখা। রবীন্দ্র পরবর্তী যুগের যে সমস্ত কবিরা ছিলেন তাদের মধ্যে স্বনামধন্য কবি হচ্ছেন স্বনামধন্য প্রথিতযশা কবি জীবনানন্দ দাশ। তার এই কবিতাটি তার রূপসী বাংলা কাব্যগ্রন্থের ৭ম কবিতা। কাব্যগ্রন্থের মধ্যে কবিতার আলাদা কোনো নাম নেই, কিন্তু এখানে মধ্যশিক্ষা পর্ষদ থেকে এই নামটাকে দিয়ে কবিতাটা দেয়া হয়েছে। তার প্রথম এটা দিয়ে আকাশে সাতটি তারা এই লাইনটা থেকে কবিতাটা আমি পড়ছি। দেখো, কবিতাটা আমরা প্রথমে পড়ে দেখি এর বিষয়বস্তু কি বলা হচ্ছে বা এই কবিতাটা নিরিখে আমরা কতটা বুঝতে পারি। আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে বসে থাকি। কামরাঙা লাল মেঘ যেন মৃতমনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। কবি এখানে গ্রাম বাংলার সেই নৈমিত্তিক জীবনকে তুলে ধরেছেন, যেটা নিত্য। কবি গ্রাম বাংলার সেই জীবনে ঢুকে গেছেন, যেখানে আকাশে সন্ধ্যাবেলা আকাশে কবি বসে আছেন ঘাসের ওপর। আকাশে সাতটি তারা ধীরে ধীরে ফুটে উঠেছে, কবি দেখছেন। পশ্চিমে দিগন্তে যখন মেঘ ডুবে গেছে, পশ্চিম দিগন্তে যখন সূর্য ডুবে গেছে, মেঘগুলো লাল। সেই লাল মেঘগুলোকে কবি মৃতমনিয়ার সঙ্গে তুলনা করছেন। সেটা যেন গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। এটা কবির কাব্যিক কল্পনা, কবিতার কাব্যিক কল্পনা দিয়ে এই কবিতাটিকে উজ্জীবিত করছেন তার বিভিন্ন ভাষা দিয়ে। বাংলার শান্ত অনুগত নীল সন্ধ্যা এসেছে, কবি সেটা বলছেন। কবি এটা আর কি বলতে চাইছেন? কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। বাংলার নীল সন্ধ্যার সঙ্গে বাংলার সেই সন্ধ্যায় যখন প্রগাঢ় অন্ধকারে সমস্ত দিক ব্যক্ত হয়, পরিব্যক্ত হয়ে যায়, সেই সময় কবি তুলনা করছেন একজন কেশবতী কন্যার চুলের সঙ্গে। একজন কেশবতী কন্যা তার চুল যখন এলাহিত করে ছড়িয়ে দেয়, বাংলার সন্ধ্যার সেই অন্ধকার যেন সেইভাবে সমস্ত বাংলাকে আবৃত করে সেইভাবে নিয়ে নিয়েছে। এটা কবির কাব্যিক কল্পনা। আমার চোখের পরে, আমার মুখের পরে চুল তার ভাসে। এটা কোন চুল? সেই অন্ধকারের চুল, যে অন্ধকার সমস্ত বাংলাকে গ্রাস করছে। সেই কবি সেই নীল সন্ধ্যায়, সেই অন্ধকারের মধ্যে চোখে মুখে সেই অন্ধকারের স্পর্শকে অনুভব করছেন। তা যেন কেশবতী কন্যার চুল। কবি কি সুন্দরভাবে কল্পনা করছেন। পৃথিবীর কোনো পথ এই কন্যারে দেখেনি কো। পৃথিবীর কোনো পথ এই কন্যারে দেখেনি কো। কবি এই শব্দবন্ধের মধ্যে কি বোঝাতে চাইছেন? যে এই পৃথিবীতে এই বাংলার এই যে সৌন্দর্য, এই যে একটা কেশবতী কন্যার চুলের সঙ্গে তুলনীয় যে জিনিসটা, এইভাবে কেউ কখনো দেখেনি, যা কবির কাব্যিক চোখে ধরা পড়েছে। বাংলার এই সৌন্দর্য দেখি নাই অত অজস্র চুলের চোমা, হিজলে কাঁঠালে জমে ঝরে অবিরত।
কবি আর কি বলছেন, এই অন্ধকার, হিজল, গ্রামের হিজল কাঁঠাল জাম গাছের ওপর নেমে আসছে, তো এটা যেন সেই কেশবতী কন্যার চুল, এলাইত চুল এই গাছগুলোর ওপর যেন পড়ছে, এটা কবি কল্পনা করছেন। জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ছড়ে রূপসীর চুলের বিন্যাসে। সেখানে আমরা স্বভাবতই জানি যে গ্রাম বাংলার বিভিন্ন বন বনান্তরে যে সমস্ত ফুলগুলো ফোটে, সন্ধ্যার পর যে ফুলগুলো ফোটে রাত্রিবেলা, সেগুলো খুব সুগন্ধি হয়। তো সেই গ্রাম বাংলার সেই ফুলের গন্ধগুলো ছড়িয়ে যাচ্ছে। কবি সেই গন্ধটাকে ওই রূপসী বাংলার যে কাব্যিক এলাইত চুলের কন্যা তার চুলের বিন্যাসের সঙ্গে তুলনা করছেন, যে তার সেই সুগন্ধি চুল, গ্রাম বাংলার সুন্দর চুলের, গ্রাম বাংলার সুন্দর অন্ধকার, সেই অন্ধকারের সেই সুগন্ধ যে বেরোচ্ছে, এর সঙ্গে সেটি তুলনীয়। আজকে আমরা এই পর্যন্ত পড়লাম। তোমরা এই পড়াটাকে বারবার বাড়িতে দেখবে। যদি তোমাদের কোনো অসুবিধা হয় ভিডিওটা বারবার দেখো। কালকে আমরা এর পরবর্তী অংশ আবার পড়ব। সকলে ভালো থেকো। প্রতিদিন নিয়ম করে বই নিয়ে বসবে। এর পরের অংশটুকু আগামীকাল আমরা আবার এইভাবে আলোচনা করব।